মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আর ১৪ বছর পর এই সম্মেলনটি করছে সংগঠনটি। সম্মেলনে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাদের নাম ঠিকানা দিতে চাইনি, কারণ তাদের আরও মেয়েরা আছে, তাদের বিয়ে দিতে কষ্ট হবে। কারণ যখন এই বিয়ের একই সাথে, এবং সে সময় আমার মা নিজে এই মেয়েদেরকে নিজে হাসপাতালে দেখতে যান এবং একসাথে অনেকে গ্রুপ গ্রুপ করে বিয়ে দেওয়ার ব্যবস্থা নেন। এবং যখন প্রশ্ন ওঠে তাদের পিতার পরিচয়, বঙ্গবন্ধু বলেছিলেন লিখে দাও তাদের পিতা শেখ মুজিবুর রহমান, বাড়ি ৩২ নম্বর। ৩২ নম্বর ওই বাড়ি তাদের ঠিকানা, আর আমার নাম লিখে দাও পিতা। ঠিক সেইভাবে কিন্তু অনেক মেয়েকে বিয়ে দেওয়া হয়, এবং যেহেতু পরবর্তীতে তাদের উপর আবার অত্যাচার না হয়, তাহলে অনেক নাম সেগুলি তিনি আলাদাভাবে রেখে দেন, যেন কেউ কখনো জানতে না পারে, নইলে জানলেই আবার তাদের উপর নির্যাতন হবে বা তাদেরকে সমাজ ধিক্কার দেবে, সমাজ গ্রহণ করবে না। এইভাবে অত্যাচার সেই সময়ও চলেছিল, এবং তাদের পুনর্বাসনের জন্য জাতির পিতা যা যা করার সব করেছিলেন। প্রত্যেকটা বিয়ে দেওয়া, তাদেরকে পুনর্বাসন করা, চাকরির ব্যবস্থা করা, সব ব্যবস্থা করে তিনি পুনর্বাসন করে দিয়েছিলেন সেই স্বাধীনতার পর। স্বাধীনতার পর জাতির পিতা আমাদের একটি সংবিধান দেন, এবং সেই সংবিধানে তিনি নারীদের অধিকার নিশ্চিত করেছিলেন। পার্লামেন্টে আজকে যে সংরক্ষিত আসন, এই সংরক্ষিত আসন তিনি করে দিয়েছিলেন প্রথম। এবং ৭৩ সালে গ্রামের মেয়েরা তাদের যাতে আর্থিক সচ্ছলতা আসে, কাজে সেই আর্থিক সচ্ছলতার জন্য, তাদের কর্মসংস্থান ব্যবস্থার জন্য তিনি গ্রামীণ মহিলাদের জন্য কৃষিভিত্তিক কর্মসূচি শুরু করেছিলেন, যেটা মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কাজে আমরা আওয়ামী লীগ, আমরা সবসময় একটা সমাজকে যদি গড়ে তুলতে চাই, তাহলে সেই সমাজের সকলের জন্যই সুযোগ সৃষ্টি করতে হবে। কাজে আমরা সবসময় এটা বিশ্বাস করি যে নারীর ক্ষমতা নিয়ে আমরা বিশ্বাস করি, এবং আওয়ামী লীগ একমাত্র সংগঠন বাংলাদেশে, এমনকি এখন নারী অধিকার নিয়েও যারা চাচামেচি করে, তাদের ওই গঠনতন্ত্র আগে যদি দেখা যায়, সেখানে দেখা যাবে তাদের গঠনতন্ত্র ছিল না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে আমরা নারীদের সমান অধিকার নিশ্চিত করেছিলাম। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন, আর সেখানে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ৫০তম সমাবর্তন। বেলা ১১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এখন বক্তব্য রাখছেন সমাবর্তন বক্তা, কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমা। সক্রেটিসের সমসাময়িক এই অঞ্চলেরই আরেক দার্শনিক গৌতম বুদ্ধ এক দেশনায় পালিতে একই বিষয়ে বলেছিলেন, আমি পালিতে বলবো, এটা বাংলায় অনুবাদ দেব পরে, অসেবনাচ্চ বালানাং পণ্ডিতানাঞ্চ সেবনা, অর্থাৎ মূর্খকে সেবা করো না, পণ্ডিত ব্যক্তিকে সেবা করো। সক্রেটিসের এই শিক্ষা আর বুদ্ধের দেশনার ২৫০০ বছর পরে আমাদের শিক্ষার পরিধি কিন্তু অনেক বেড়েছে। এরই কারণে আমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা বেড়ে যাবার কথা। বাস্তবিক কি তা প্রতিফলিত হয়েছে? এই প্রশ্নটি আপনাদের কাছেই রাখলাম। আপনারা সুশিক্ষিত, আপনাদের ভালো মন্দ বিচারের ক্ষমতা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পায়নি তাদের তুলনায় অনেক বেশি বলেই আমার আশা। কাজে এই ক্ষমতাকে সৎ কাজে লাগানোর জন্য আহ্বান জানাই। ভালো আর মন্দের বিবেচনা শুরু করতে হবে সর্বপ্রথম নিজেকে নিয়ে। সক্রেটিস আরো বলেছিলেন, দি আনএক্সামিনড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। যতই বেশি জ্ঞান অর্জন করবেন, ভালো আর মন্দের বিবেচনা করার ক্ষমতা ততই বেশি বাড়বে। সেই অর্জিত জ্ঞানকে যদি সৎ কাজে লাগান, তাহলে আপনাদের ক্যারেক্টার আরো বিকশিত হবে। তত বেশি আপনারা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার দৃঢ় বিশ্বাস, বিকশিত ক্যারেক্টার এবং নীতির ভিত্তিতে ব্যক্তিগত বা কর্মজীবন যত বেশি পরিচালিত করবেন, তত বেশি সফলতা অর্জন করবেন। ক্যারেক্টারের বিষয়ে আমার সীমিত সময়ে রাখা বক্তব্যে আপনাদের অনেকের কাছে হয়তো অ্যাবস্ট্রাক্ট মনে হতে পারে,
তাই ছোটবেলায় শেখা কিছু সুন্দর উদাহরণ দিচ্ছি। ছোটবেলায় আমরা সবাই শিখেছি সর্বদা সত্য কথা বলিবে, চুরি করা মহাপাপ। এই দুটি সংক্ষিপ্ত বাক্যের মানে কিন্তু অনেক গভীর। এদের গভীর বিশ্লেষণ করার যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের আছে বলেই আমি মনে করি। তাই আমি বিশ্লেষণ না করে শুধু বলবো, এই দুটি নীতি মেনে চলা নিয়ে যদি শুরু করেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে বক্তব্য রাখছিলেন কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমা। বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজের 130 জন শিক্ষানবিশ চিকিৎসকের কর্মবিরতির কর্মসূচি ছড়িয়ে পড়েছে অন্য জেলাতেও। সকাল থেকে এই পর্যন্ত একাত্মতা জানিয়েছে খুলনা, রংপুর ও সিলেট মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব হাসপাতালের রোগীরা। 4 সহকর্মীর ইন্টার্নশিপ স্থগিত হওয়ায় গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিৎসকরা। তৃতীয় দিনে এসে একই কর্মসূচি শুরু করেন আরও 3টি মেডিকেল কলেজের ইন্টার্নরা। একই সাথে ওই স্থগিতাদেশ দ্রুত বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। আমরা মনে করছি যে আমাদের ধর্মঘটে যাওয়া উচিত, কারণ আমাদের নিরাপদ কর্মস্থল নেই। ওখানে গিয়ে আমরা আবার কোনো ধরনের মানহানি বা সম্মানহানির সম্মুখীন হতে চাচ্ছি না। তাদেরকে তাদের কর্মস্থলে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের কর্মসূচি বহাল থাকবে। যে সমস্ত রোগীগুলো আছে তাদের জন্য খুব চরম দুর্বিষহ, তারা মানে যন্ত্রণার মধ্যে আছে। এখনো আমার আম্মা বিছানায় পড়ে আছে, কোনো ঠিকভাবে কোনো ট্রিটমেন্ট নেই, কিছু নেই, ডাক্তার দেখে না। দর্শক, রংপুর মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। নিশাত, রোগীদের দুর্ভোগ নিয়ে আন্দোলনরতরা কি বলছেন? তাসকিন, সকাল 8টা থেকে যে ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং 12টা পর্যন্ত তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ধর্মঘট করেছিলেন। এখনও সকাল থেকে তাদের যে কর্মবিরতি সেটি চলছে এবং তারা যেটি বলছে যে কর্মক্ষেত্রে তাদের যে নিরাপত্তা, সেই বিষয়টি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। রোগীদের দুর্ভোগের কথা তারা স্বীকার করেছেন, কিন্তু তারা যেটি বলছেন, আমরা যদি আমাদেরকে যদি নিরাপদ জায়গা করে দেয়া না হয় রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা কীভাবে রোগীদের সেবা দেবেন। তো তারা যেটি বলছে, তাদের দাবিতে তারা অনড় রয়েছেন এবং 72 ঘন্টার মধ্যে তাদের যে দাবি যে 4 ইন্টার্ন চিকিৎসকের স্থগিত, সেটি যদি প্রত্যাহার করা না হয় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তবে এই বিষয়টি নিয়ে আমরা রংপুর মেডিকেল কলেজের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে আমাদের চিকিৎসক পর্যাপ্ত রয়েছে এবং আমরা যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন, আমরা সেভাবেই রোটেশন ওয়াইজ রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। এবং কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে ইন্টার্ন চিকিৎসকের যে ধর্মঘট, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। তাদের ধর্মঘটের অন্য কোনো ভাষা আসলে বেছে নেওয়া উচিত, কারণ তারা রোগীদেরকে জিম্মি করে আসলে যে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে। এখানকার 180 জন ইন্টার্ন চিকিৎসক তাদের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাসকিন। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব সিলেটে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছেন সরকারি ও বেসরকারি মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসকরা কি বলছেন? তাসকিন, আসলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার তাদের যে ইন্টার্নি চিকিৎসক রয়েছেন তাদের সাথে একাত্মতা পোষণ করে দুপুর 12টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দুপুর 12টা থেকে এখন পর্যন্ত তাদের মানববন্ধন অব্যাহত আছে, যেখানে প্রায় 3 থেকে 400 ইন্টার্নি চিকিৎসক তারা অংশ নিয়েছেন এবং প্রত্যেকে নানা ধরনের 400 ইন্টার্নি চিকিৎসক তারা অংশ নিয়েছেন এবং প্রত্যেকে নানা ধরনের হাতি নিয়ে তারা দাঁড়িয়েছেন। এবং আমরা বেশ কয়েকজন ইন্টার্নি চিকিৎসকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে বিশেষ করে ইন্টার্নি চিকিৎসকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতেই হবে, না হলে তারা আন্দোলন থেকে পিছু হচ্ছেন না। সেই সাথে তাদের কর্মক্ষেত্রে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর আক্রমণ না ঘটে, সেই বিষয়টির দিকে তারা নজর দিচ্ছেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সরকারের প্রশাসন সহ সবার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ যে তাদের সুষ্ঠু পরিবেশে তাদের কর্মক্ষেত্রে যাতে তারা ঠিকভাবে চিকিৎসা করতে পারেন এবং মানুষের সেবা দিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিতের দাবি জানিয়েছেন। এবং সুতরাং এর একটা নির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলনে থাকবেন। তাসকিন। গুলজার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন গুলজার আহমেদ।
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। সিটি নির্বাচন সামনে রেখে কুমিল্লায় আলোচনার নতুন নামে বিভাগ চালুর বিষয়টি। যিনি নির্বাচিত হন নতুন নগরপিতার কাছে এখানকার বাসিন্দাদের প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগ করতেই যেন কাজ করেন তিনি। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রধান দুই প্রার্থীর মাঝে। কুমিল্লা থেকে আহসান হিমেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। 5 বছর পর আবারও ভোট প্রাচীন জনপদ কুমিল্লায়। কদিন আগেও নগর জুড়ে যেখানে ছিল সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নানা পোস্টার ব্যানার, সেখানে এখন ঝুলছে বিভাগের নামকরণ নিয়ে দাবি দেওয়া। কুমিল্লা বাদ দিয়ে ময়নামতি নামে ঘোর আপত্তি এই নগরের বাসিন্দাদের। ময়নামতি বিভাগ আমরা কুমিল্লা তাহলে এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমি তো ভাই চাই কুমিল্লা চাই, নতুন করে ময়নামতি যাওয়া উচিত না। ময়নামতি এটা গ্রহণযোগ্য না, আমাদের কুমিল্লা হিসেবে নামে পরিচিত হোক, এটাই আমরা চাই। আসছে সিটি নির্বাচনেও তাই এই নাম পরিবর্তনের বিষয়টি বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করেন সাধারণ ভোটাররা। নতুন করে আবার আমাদেরকে ময়নামতি যেতে হবে, এটা তো একটা কেমন কথা, এটা তো বুঝি না। আমরা কুমিল্লাকে ভালোবাসি, আমরা চাই কুমিল্লা নামেই বিভাগ হবে। আর কুমিল্লা মেয়রের কাছে আমাদের প্রত্যাশা এই যে আমরা কুমিল্লার বৃহত্তর কুমিল্লার মানুষ প্রাণের দাবি কুমিল্লা বিভাগ চাই। এক্ষেত্রে কৌশলী অবস্থানে আওয়ামী লীগ। মেয়র প্রার্থীর দাবি নামের কারণে থেমে থাকবে না উন্নয়ন। বিভাগ তো অবশ্যই আমিও চাই, কিন্তু বিভাগ হলে আমরা যে সুবিধাটা পাবো এটা আমার মনে হয় না নামে কোনো এফেক্ট হবে। আমরা সুবিধাটা যেটা পাবো সেটাই হচ্ছে মূল বিষয়। আর ময়নামতি নামটিকে সমস্যা হিসেবে দেখছেন বিএনপি প্রার্থী। তার আশা শেষ পর্যন্ত কুমিল্লা নামেই চালু হবে বিভাগটি। জনগণ জিতেছে, আমি লোক আছি, আমি মনোবুদ্ধির পক্ষে নাই, সোজা কথা। আমি আমার ঐতিহ্য, এদিকে আমার জন্ম হয়েছে, আমার বিরোধের লাগে না, আমার বুঝাইতে হইব আমরা কুমিল্লা মানুষ অশিক্ষিত না। কুমিল্লা নাকি ময়নামতি, এই প্রশ্নে মোটামুটি একমত এই নগরের বেশিরভাগ মানুষ। তাই নতুন নামে বিভাগ নয়, আদি নামে পথ চলতে চান তারা। আহসান হিমেল, চ্যানেল 24, কুমিল্লা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। বিচার বহির্ভূত হত্যা, বেআইনি আটক ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা বাংলাদেশের মানবাধিকারের জন্য বড় সমস্যা। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাল্য ও জোরপূর্বক বিয়ে, লিঙ্গ বৈষম্য, নিম্নমানের কাজের পরিবেশ বাংলাদেশের মানবাধিকার রক্ষার অন্তরায়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে দুর্বলতা, অনলাইন মাধ্যমে মত প্রকাশের বিভিন্ন শর্ত আরোপ, মুক্ত চিন্তা ও গণমাধ্যমের জন্য বাধা। সরকারি স্কুলে প্রতিবন্ধী শিশু ভর্তিতে বৈষম্য হচ্ছে বলেও জানানো হয় এই প্রতিবেদনে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।